শ্রীকৃষ্ণ চৈতন্য পুরীর পর কোথায়? বাংলা, বৃহত্তর ওড়িশা, দক্ষিণ ভারত, বৃন্দাবন, শ্রীহট্ট, মেদিনীপুর, আসাম, করতোয়া, বিভিন্ন স্থানে ভক্তগণ তাঁর দর্শন ও কৃপা পেয়েছেন। কোথাও চৈতন্য ভারতী, কোথাও গোড়া চাঁদ নামে। কখন কোথায় তিনি অবস্থান করেছেন, আজ ক্রমান্বয়ে সেই আলোচনা করব। 1533 সনে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য মালিবুড়ো থেকে জানলে খুব কম করে হলেও 3-4 জন চৈতন্য অন্তরঙ্গ পার্ষদ জানতেন। অন্তরঙ্গ ভক্ত বিনা কেহ না জানিল, গুপ্তভাবে প্রভু নিজ ধামে প্রবেশিল। এই অন্তরঙ্গ ভক্ত কারা হতে পারেন একটু দেখে নেওয়া যাক। যবন হরিদাস বুঝেছিলেন নীলাচল লীলা এবার সমাপ্ত হতে চলল, অন্যত্র অন্য কোনো লীলা শুরু হতে চলেছে। বয়সের কারণে সেই লীলায় আর চৈতন্যদেবের সঙ্গী হতে পারবেন না বুঝতে পেরে দেহত্যাগের ইচ্ছা জানিয়ে প্রায় প্রবেশনে প্রাণ ত্যাগ করলেন তিনি। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাবা, আপনার আগে মোর শরীর পড়িবা। চৈতন্যদেবের অন্তর্ধানের কিছুদিন আগে জগদানন্দ বৃন্দাবন যাচ্ছিলেন। তাঁর মারফত চৈতন্যদেব খবর পাঠালেন, আমি হো আসিতেছি কহিও সনাতনে, আমার তরে এক স্থান করে বৃন্দাবনে। কবি কর্ণপুর গৌড় দেশে যাহ সভে নিজ ঘর যাইয়া, অতঃপর আর না আসিবা মোর স্থানে। তথাই আমার দেখা সবে পাবে ধ্যানে, যদি আসো আমার না পাবে দর্শন। পুনঃ আমি নিকটে যাইব বৃন্দাবন। এত বলি সভাকারে আলিঙ্গন করি, গৌড় দেশে সভে পাঠাইল গৌর হরি। কবি কর্ণপুরের কাব্য যখন প্রকাশিত হয় তখন চৈতন্যদেবের ঘনিষ্ঠ অনেকেই জীবিত রয়েছেন। এই রকম কথা যদি না হয়ে থাকতো তাহলে এর প্রতিবাদ নিশ্চয়ই তাঁরা করতেন। শ্রীনিবাস আচার্য নীলাচল যাত্রার সংকল্প করে নরহরি ঠাকুরের কাছে আসেন অনুমতি নিতে। নরহরি ঠাকুর তখন তাকে দ্রুত যেতে বলে সুস্পষ্টভাবে জানান চৈতন্যদেব নীলাচল লীলা সম্বরণ করবেন। পুনঃ শ্রীনিবাসে কহে গদগদ বচন, প্রভু করিবেন এই লীলা সঙ্গোপন। শ্রী জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যে ইটের আঘাতে চৈতন্যদেবের প্রাণত্যাগের কথা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, কিন্তু এই কাব্যে অন্য রকম ইঙ্গিতও আছে। কাব্যে চৈতন্যদেবের মুখ দিয়ে বলা হয়েছে, 28 বৎসর আমি নীলাচলে রহি, স্থানান্তরে যাব আমি নিষ্কপটে কহি। এখানে 28 বছরের হিসাব ভুল থাকলেও মূল সুর হলো তিনি স্থানান্তরে যাবেন। পঞ্চসখা সম্প্রদায়ের দিবাকর দাস দুটি কথা আমাদের জানিয়েছেন। প্রথমটি চৈতন্যদেবের বক্তব্য, তিনি মনে করেছিলেন অনেক দিন হলো এবার তিনি নিজের জায়গায় যাবেন। সে নিজের জায়গা ভক্তরা কল্পনা করেছেন স্বর্গলোক, কিন্তু আমাদের কাছে অন্য সাধন পথে গমনের ইঙ্গিতও আছে। থিবার উচিত মুহই, নিজ ধামকু জীবী মুহি। দ্বিতীয় কথাটি কবি বলছেন শ্রী চৈতন্য যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে গেলেন। পূর্বে জহিরু আসিথিলে, লেউটি তাই প্রবেশিলে। বৈষ্ণব চরণ দাসের চৈতন্য গৌরাঙ্গ চক্রা অনুযায়ী অন্তর্ধানের কিছুদিন আগে শ্রী চৈতন্য গম্ভীরায় ঘনিষ্ঠ বৈষ্ণবদের ডেকেছিলেন। সেখানে সকলের সঙ্গে পরামর্শ করে তিনি জানিয়েছিলেন জগন্নাথ শরীরে অপ্রকট হবেন। এই বর্ণনা অনুযায়ী রাজা প্রতাপরুদ্রও এই পরিকল্পনার কথা জানতেন এবং প্রভুর চরণে প্রণিপাত হয়ে বলেছিলেন,
প্রভু যদি অদর্শন হন তবে তিনি কেন এই ক্ষেত্রে পড়ে থাকবেন? গোবিন্দদাস বাবাজির চৈতন্য চক্রাতে বলা হয়েছে, গুন্ডিচা মন্দির থেকে চৈতন্য অন্তর্ধান হয়েছেন। স্তম্ভ পাশে থিলে প্রভু নদিশে বদন। থামের পাশে প্রভু দাঁড়িয়েছিলেন, এখন তার চেহারা দেখা যাচ্ছে না। রথশর্মা এই চক্রার বর্ণনা অনুযায়ী বলেছেন, চৈতন্যের বহির্বাস গলার মালা পাওয়া গিয়েছিল গোপীনাথ মন্দিরে। গোপীনাথ মন্দিরে এই দুটোই সমাধি দেওয়া হয়। বৃন্দাবন দাসের অপ্রকাশিত অধ্যায়ত্রয় প্রকাশ করেছিলেন অম্বিকাচরণ ব্রহ্মচারী। একটি তথ্য প্রণিধানযোগ্য, এথাসে যখন প্রভু হইলা অন্তর্ধান, ন্যাসী রূপে গেলা মদন গোপালের স্থান। অন্তর্ধানের পরে সন্ন্যাসীর বেশে শ্রী চৈতন্যদেব কোথায় কোন মদন গোপালের মন্দিরে গেছিলেন? সেখানে পাণ্ডা নয়, অধিকারীদের অবস্থান। অধিকারী সকল দেখিল তানে যাইতে, পুনঃ কোথা গেল প্রভু না পারে লক্ষিতে। অধিকারীরা মদন গোপালের মন্দিরের পরে আর লক্ষ্য রাখতে পারেননি। তবে এটুকু বোঝা গেল, পুরীর জগন্নাথ মন্দিরে চৈতন্যদেব অন্তত প্রাণত্যাগ করেননি। মালি বুড়ো জানিয়েছেন, প্রতি বছর চৈতন্যদেব পঞ্চসখার সঙ্গে আলালনাথে কীর্তনে যেতেন। রামানন্দ তাঁদের বেন্টপুরে আতিথ্য দিতেন। প্রতি পৌষ মাসে দল সমেত চৈতন্য ভুবনেশ্বরে যেতেন। লিঙ্গরাজ মন্দিরে তুলসী ও বিল্লপত্র দিয়ে পূজা করতেন। প্রতি বছর যেতেন বিরজাক্ষেত্র যাজপুর, সেখানে বৈতরণীতে স্নান করতেন। চৈতন্যদেব চাইলে যে কোনো স্থান থেকে উধাও হয়ে যেতে পারতেন, যেমন উধাও হয়েছিলেন প্রথমবার নীলাচলে আসার সময় যাজপুরে। পরদিন তিনি স্বেচ্ছায় আবার ফিরে এসেছিলেন। আসলে চৈতন্যদেব চাননি তাকে এবার কেউ খোঁজ করুক। তিনি সম্পূর্ণ গোপনে আধ্যাত্মিক জগতে বিচরণ করতে চেয়েছিলেন। প্রকৃত সন্ন্যাস নেওয়ার উপযুক্ত সময় এসে গেছিল। তাঁর বহির্বাস ও মালাদির সমাধি দিলেন, এক কথায় এই রূপের শ্রাদ্ধ করালেন। জগন্নাথ মন্দিরে অচৈতন্য হওয়া, প্রাচী নদীতে জলসমাধির ছলে গোপনে পলায়ন, টোটা গোপীনাথে বহির্বাসাদির সমাধির ব্যবস্থা পরিকল্পনা মতোই হল। প্রকৃত ঘটনা জানতেন স্বরূপ, রামানন্দ এবং রাজা প্রতাপ। ওড়িশার বাইরে রূপ সনাতন এবং বাংলায় নিত্যানন্দ অদ্বৈত এবং খুব ঘনিষ্ঠ কেউ কেউ। এবার আমরা দেখব কোন গুপ্তপথে প্রভু অন্তর্ধান করলেন। আমাদের সহায় বৈষ্ণব পদাবলী ও চৈতন্য চক্রা। পদকর্তা জ্ঞানদাস। কোথা গেলে পাব সোনার গৌরাঙ্গ, নীলাচলে সুরঙ্গ পথে গেলা কি আমার প্রাণধন। লোচন দাস বলছেন, ভক্তগণে কহি প্রভু গুপ্ত দ্বারে গেলা, টোটা গোপীনাথ মন্দিরে অন্তর্হিত হইলা। কানহাই খুন্টিয়া রচিত মহাভাব প্রকাশ গ্রন্থে জগন্নাথ মন্দিরে একটি গুপ্তপথের উল্লেখ আছে। স্নেহাশিস মুখার্জি জানিয়েছেন, বাসুদেব সার্বভৌমের আবাসগৃহ, যেটি বর্তমানে গঙ্গামাতা মঠ নামে পরিচিত, সেখানকার বাসিন্দারা একান্তে জানান মঠ থেকে একটি সুড়ঙ্গের যোগাযোগ নাকি ছিল জগন্নাথ মন্দিরের সঙ্গে। জগন্নাথ মন্দিরের দক্ষিণ দ্বারের দিকে একটি গুপ্তপথের কথা উল্লেখ আছে কিছু লেখকের রচনায়। সাহিত্যিক সুমন গুপ্ত লিখেছেন জগন্নাথ দেবের অমৃত কথা। তিনি জানিয়েছেন, শ্রীমন্দিরের গর্ভগৃহের রত্নবেদী, যেটি 4 ফুট উঁচু, 20 ফুট লম্বা ও 8 ফুট চওড়া, তার জগন্নাথ দেবের সিংহাসনটি ফাঁপা। এই রত্নবেদীতে লুকিয়ে আছে রহস্য। গর্ভগৃহের মৃদু আলোতে পরিষ্কার দেখা যায় না, জগন্নাথের এই রত্ন সিংহাসনের মধ্যে গুপ্তদ্বার রয়েছে। স্নেহাশিস মুখার্জি আরও একটি গুপ্তপথের সন্ধান আমাদের দিয়েছেন। বর্তমানে রাধাকান্ত মঠ হলো কাশী মিশ্রের সেই বাড়ি যেখানে দাক্ষিণাত্য থেকে ফিরে এসে চৈতন্যদেব থাকতেন। সেই গৃহে ভেতরে ঢুকে রাধাকান্ত দেবের বিগ্রহ।
সেই বিগ্রহকে বাঁ দিকে রেখে ভিতরের দালানে ঢুকে পড়ে গম্ভীরা। এবার প্রচলিত মতে চৈতন্যদেব জগন্নাথ মন্দিরে অচৈতন্য হয়ে পড়েছেন। দীর্ঘ সময়ে দেহে চেতনা ফিরে না আসায় মনে করা হলো তিনি দেহত্যাগ করেছেন। এমন একজন অবতারকল্প মহাপুরুষ দেহত্যাগ করলে আত্মা জগন্নাথের বিগ্রহে মিশে যাবে, এমন ভাবনা ভক্তদের মনে আসা স্বাভাবিক। সমস্যা এর পরে দেহ কি হলো? রামানন্দ ও রাজা প্রতাপকে খবর দেওয়া হলো। গুপ্ত পথে সে দেহ আনা হলো টোটা গোপীনাথের মন্দিরে। সেখানে আনা সাক্ষী বিশেষ কয়েকজন ছাড়া কেউ নয়। সেই দেহ নিয়ে যাওয়া হলো প্রাচী নদীতে তীর্থে। জলস্পর্শে চৈতন্যদেবের চেতনা ফিরে এসেছিল, একথা ঈশ্বর দাস বলেছেন। চৈতন্যদেব সেদিন আদৌ কি চেতনা হারিয়েছিলেন নাকি কুম্ভক করেছিলেন? তিনি যে পরম যোগী ছিলেন তা আমরা জানি। এদিকে কৈহলী বৈকুণ্ঠে এবং টোটা গোপীনাথের মন্দিরে বহির্বাস, মালা ইত্যাদি নানা ব্যবহার্য বস্তুর সমাধি দেওয়া হলো রামানন্দ ও অন্যান্যদের উদ্যোগে। এই সময় চৈতন্যদেব ব্রহ্মচারী অবস্থা শেষ করে প্রকৃত সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নেওয়ার পূর্বে শ্রাদ্ধ করার হিন্দু রীতি মেনে তিনি তার সমাধির ব্যবস্থা করে গেলেন। পরবর্তী পর্যায়ে কারা তাঁর কৃপাধন্য হলেন জানব আগামী পর্বে।